ওয়ালাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি উত্তম কৃষি চর্চার জন্য যে ঝুঁকি নিরূপণের একটা ধাপ। আহ, এটা হচ্ছে যে পানি পরীক্ষা করতে হয়, আমাদের মাটি পরীক্ষা করতে হয়, পানি পরীক্ষা করতে হয়। মাটি পরীক্ষার জন্য যেমন স্যাম্পলিং প্রসেস আছে, ঠিক একইভাবে কিন্তু পানি পরীক্ষার জন্যও স্যাম্পলিং যে প্রসেসটা কিংবা নমুনা সংগ্রহের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা সঠিক যে ফলাফল সেটা কিন্তু পাবো না। তো সেই কাজ শুরু করার আগে কিন্তু আমাদেরকে একটু চিন্তা করে নিতে হবে যে এই কাজটা শুরু করার ক্ষেত্রেই পূর্বেই আমার কি কি ঝুঁকি আসতে পারে। যেমন আমি যদি আমার হাতটা ঠিক মতো পরিষ্কার না করি তাহলে কিন্তু এই বোতল যেটা আমি ধরবো সেই বোতলটা কিন্তু আক্রান্ত হতে পারে, জীবাণু যুক্ত হতে পারে। ঠিক একই সাথে আমার যে বোতলটা আছে এই বোতলটা যদি আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আগে থেকে, সেটা একটা ঝুঁকি হতে পারে। আবার আমি যখন এই বোতলটা নিয়ে ওখানে যাব, গিয়ে যখন পানিটা নিব, ওই আহ, পানিটা দিয়ে যদি আমি এটাকে পরিষ্কার না করি তাহলে কিন্তু এক ধরনের ঝুঁকি আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আগে আমাকে নিজে ঝুঁকি মুক্ত হওয়ার জন্য আমার হাতটা কিন্তু অবশ্যই ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে। আমরা এখানে 70% ইথানল ব্যবহার করতে পারি, দিয়ে আমার হাতটা পরিষ্কার করে নিতে পারি। এবং একই সাথে আমি যে বোতলগুলো ব্যবহার করব তার আগে একটু উল্লেখ করা দরকার যে আমার স্যাম্পল সংগ্রহের ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা স্যাম্পলের জন্য দুইটা বোতল লাগবে। একটা হচ্ছে হেভি মেটালস এর জন্য এবং আর একটা কিন্তু নন হেভি মেটাল কিংবা অন্য যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে যে পরীক্ষা করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমার এই বোতলটাও কিন্তু দুইটা বোতলই আমার 70% ইথানল দিয়ে, আমি এটা অ্যালকোহল প্যাড হতে পারে কিংবা হচ্ছে যে আমার যে বোতল যে ইথানল সেটা দিয়েও কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিতে পারি। তাহলে এইখানকার যে বিষয়টা সেটা কিন্তু আমার চলে গেল। এর পরবর্তীতে আমার আর একটা ঝুঁকি আসতে পারে, সেটা হচ্ছে যে আমি যখন মেশিনটা চালু করব, মেশিনটা যদি আমি চালু করার সাথে সাথেই আমি পানিটা ধরে নিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভেতরে জমে থাকা যে পানিগুলো, সেই পানিগুলো এই বোতলে নিয়ে টেস্ট করলে কিন্তু আমি যথাযথ যে ফলাফল সেটা কিন্তু আমি নাও পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার মেশিনটা কিন্তু যতক্ষণ ওই পাইপের ভিতরে পানিগুলো থাকবে সেই পানিগুলো কিন্তু আমার বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা আমাদের জন্য দুইটা বোতল আমরা প্রথমে নিব, 1/2 লিটার করে আমাদের যে বোতল সে বোতল হতে হবে। 1/2 লিটারের বোতলের ভিতরে আমরা দুই ধরনের স্যাম্পল নিব, একটা হচ্ছে হেভি মেটালস এর জন্য, একটা হচ্ছে নন হেভি মেটালস এর জন্য। হেভি মেটালস এর জন্য যেই বোতলটা আমি নিব এটাতে আমার এটাকে অ্যাসিডিফাই করতে হবে। দুইভাবে করা যায়। একটা হচ্ছে পানি সংগ্রহ করার পরে আমি এর ভিতরে যদি 2 থেকে 5 ফোঁটা নাইট্রিক অ্যাসিড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করি তাহলে সেটা হতে পারে। অথবা আমি ল্যাবরেটরিকে অনুরোধ করতে পারি যে তারা নিজেরা যদি অ্যাসিডিফাই করা কোনো যদি বোতল থাকে সেই বোতলটা যদি আমাদের কাছে প্রেরণ করে সেক্ষেত্রে আমরা সেই বোতলটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন আমাদের কাছে একটি বোতল আছে, আমরা অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি থেকে আমরা এই বোতলটা নিয়ে এসেছি। আমাদের এইটা হচ্ছে যে অ্যাসিডিফাই করা বোতল। এই বোতলে পানি সংগ্রহের ক্ষেত্রে কিন্তু আমার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই বোতলগুলো এই বোতলগুলোতে আমি যখন পানি সংগ্রহ করব তখন কিন্তু এই বোতলের ভিতর থেকে পানি যেগুলো ঢুকবে সেগুলো যদি বের হয়ে পড়ে যায় তাহলে কিন্তু আমার তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমার এটা অ্যাসিডিফাই করা নেই। কিন্তু যেই বোতল অ্যাসিডিফাই করা আছে সেই বোতলে পানি সংগ্রহ করার সময় যদি পানিটা ওভারফ্লো হয়ে যায় তাহলে কিন্তু এই যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে এটা ল্যাবরেটরিতে পৌঁছানো পর্যন্ত কিন্তু আমার ভালোভাবে কিংবা যথাযথভাবে পৌঁছাবে না, রেজাল্ট পাবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এই হলো। এরপরে আমরা হচ্ছে যে আমার পানির উৎসের কাছে আমরা যাব। পানির উৎসের কাছে গিয়ে সেটাকে হচ্ছে যে উপযুক্ত সময়, সেটা 2 থেকে 3 মিনিট, বা যদি লাইন বড় হয় সেক্ষেত্রে 5-10 মিনিট মেশিনটা চালু করার পরে গেলে তারপরে আমরা আস্তে আস্তে পানিটা নেওয়ার পরে সেক্ষেত্রে যাতে কোনো রকমের বুদবুদ না থাকে সেই অবস্থায় মুখটা আমি খুব টাই করে লাগিয়ে দেব। এবং লাগিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট যে ট্যাগ আছে এটাকে কোডিং করে ওই ট্যাগ অনুসারে আমাকে এই বোতলটা এটা হচ্ছে যে ল্যাবরেটরিতে প্রেরণ করতে হবে। এই পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে, আচ্ছা, এটা আমি যেটা বললাম যে এখানে যখন আমি নাইট্রিক অ্যাসিড দিব সাধারণত এই বোতলগুলা কিন্তু একটা স্পেশাল বোতল হতে হয়। আমি যদি পানির বোতল নিই এটা কিন্তু আগে পানিরই বোতল হইতে হবে, অন্য কোনো কিছু ব্যবহার করার বোতল হওয়া যাবে না। 2 নাম্বার, পলিটেট্রাফ্লোরোইথিলিন যে ম্যাটেরিয়াল এটা, অথবা হাই ডেনসিটি পলিইথিলিন, এই ধরনের ম্যাটেরিয়ালের বোতল হওয়াটা জরুরি যখন আমি অ্যাসিডিফাই করতে যাব তখন। কিংবা এই যে গ্লাস আমরা দেখছি, এটা গ্লাসটা কিন্তু স্পেশালি কিন্তু
এটার নাম কি বললাম, বোরোসিলিকেটের যে গ্লাস, সেই গ্লাসটা এটা হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিডিফাই করতে পারবো। আর যখন আমি এরকম বোতল তৈরি করব, সেই ক্ষেত্রে আমি এর ভিতরে 2 ফোঁটা যদি অ্যাসিড দিয়ে দিই, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে যে এইটা ওই অ্যাসিডটা পিএইচটা কমে যাওয়ার কারণে কিন্তু এর ভিতরে যে ম্যাটেরিয়াল এর সাথে বিক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে এই ধরনের বোতল যখন আমি ব্যবহার করব, তখন কিন্তু আমাকে 24 ঘন্টার ভিতরে এই অবস্থাতেই অ্যাসিড যোগ না করে এটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিতে হবে। তারা তাদের মতো করে স্যাম্পলে তখন কিন্তু এটা অ্যাসিড যোগ করে তারপরে তারা এটা পরীক্ষা করে আমাদেরকে ফলাফল দিবে। ঠিক আছে, তাহলে সরাসরি এই ধরনের বোতলে অ্যাসিড যোগ না করাটাই আমাদের জন্য ভালো। ঠিক আছে, তো আমরা এখন পানির কাছে যাব। পানির সোর্সে গিয়ে আমরা যেহেতু ফিতা পাইপ ব্যবহার করেছি, এখানে ফিতা পাইপের ভিতরের যে পানিগুলো চলমান রয়েছে, সেই পানিগুলো কিন্তু আমরা বের করে দেবো। আমরা সুশৃঙ্খল ভাবে সেখানে যাব, গিয়ে আমরা ওখান থেকে পানিগুলো সংগ্রহ করা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, এটা ধরো। তাহলে আমরা এখন আমাদের যে পানিটা কিন্তু বেশ কিছু সময় ধরে 10 থেকে 12 মিনিট ধরে এটা চলমান আছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে পানিটা আমরা যেটা নিব সেটা আমাদের স্যাম্পল গ্রহণের উপযোগী। প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানকার যে পানি, এটা অবশ্যই আগে পূর্বে ব্যবহৃত পানির বোতল হতে হবে। পানিটা আমরা এখান থেকে নিব, নিয়ে এই বোতলটা কিন্তু ওই পানি দিয়ে 3 বার কিন্তু আমি ধুয়ে নিব। এটাকে ফ্রি রিন্স মেথড বলে আর কি। আমরা ওই বালাই নাশকের বোতল পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু এটা করি, তারপর এটাকে নষ্ট করা হয়। তো আমরা 3 বার ধুয়ে নিছি। এখন এখান থেকে খুব আস্তে আস্তে করে সাইড থেকে এই পানির বোতলটাতে আমরা পানি নেব। পানি নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমার বোতলের মুখটা যাতে লম্বালম্বি থাকে। এই ক্ষেত্রে আমরা পানি নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এর ভিতরে এই মুহূর্তে কোনো বুদবুদ নেই, ঠিক আছে না? তাহলে আমরা এটাকে কিন্তু লাগিয়ে দিলাম, খুব টাইট করে লাগিয়ে দিলাম। এরপরে এর বোতলের গায়ে আমরা টেপ দিয়ে ভালো করে পার্মানেন্ট মার্কার দিয়ে কোডিং করে তারপরে সেটা আমরা স্যাম্পল হিসাবে প্রেরণ করব। ঠিক আছে, তাহলে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখন আমরা অ্যাসিডিফাই করা যে বোতল, এটা একটা নিলাম, আমরা একটা স্যাম্পল দেখছি। অ্যাসিডিফাই করা যে বোতল, সেই বোতলটা নিব। যেহেতু এখানে পানির ফ্লো অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে যাতে এর ভেতরে পানি ঢোকার পরে আর বের হয়ে না যায়। খুবই সতর্কতা এখানে অবলম্বন করতে হবে আমাদের। আমরা খুব প্রায় কাছাকাছি চলে আসছে, আমাদের খুব সতর্ক হতে হবে। হ্যাঁ, এর ভিতরে কিছু বুদবুদ দেখা যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করব যে বুদবুদটা পুরোটা কখন হচ্ছে যে বের হয়ে যায়। মোটামুটি এখন আমাদের আর পানিতে বুদবুদ নেই এবং আমাদের পানি এই পর্যন্ত আসছে, এখান থেকে কোনো রকমের পানি ওভারফ্লো হয়নি। তাই আমরা নিশ্চিত হতে পারলাম যে এটা যে পরীক্ষার যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করছে। আমরা এটা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আবার এটা হচ্ছে যে জিপার যে ব্যাগ, সে জিপার ব্যাগের ভিতরে আমরা হচ্ছে যে প্রবেশ করিয়ে দিব। প্রবেশ করা দেওয়ার পরে এখানে 2টা ট্যাগ ব্যবহার করা আমাদের জন্য নিরাপদ। একটা আমরা এর বোতলের ভিতরেই একটা ট্যাগ দিয়ে দিব এবং একই সাথে উপরের যে অংশ সেখানেও কিন্তু আমরা মার্কার পেন দিয়ে ওই ট্যাগের যে তথ্যগুলো সেগুলো এখানে উপস্থাপন করে দিব। আশা করি যে পদ্ধতিটা আমরা দেখলাম, এটা আমরা সবাই তো আত্মস্থ করতে পারছি, তাই না? ভবিষ্যতে যখন আমরা মাঠে যে করব, তখন কি আমরা এই জিনিসটা পারবো না করতে? পারবো। ঠিক আছে, সবাই যদি এটা বুঝতে পারেন তাহলে আমার যে কথা, তাহলে আমি এখানে শেষ করছি। হ্যাঁ, ভালো থাকেন সবাই। ধন্যবাদ।